হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য পলিটি থেকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার। এই টপিকটা থেকে আজকে আমরা প্রথমেই দেখে নেব কনসেপ্ট, তারপর আমরা পড়ে নেব কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ। কনসেপ্ট প্লাস এমসিকিউ আমরা আজকে পড়ে নেব। আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি নতুন আপডেটেড নোটস ফর টেট 2, আর কিছুদিনের মধ্যে আমরা নিয়ে আসবো টেট 1। নোটে প্রাইস কত, আপনারা কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেবো আপনাদের, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আজকে আমরা কি পড়ব, হিউম্যান রাইটস মানবাধিকার, সেটা থেকে প্রথমে কনসেপ্ট দেখে নেব, কনসেপ্টের সাথে সাথে আমরা এমসিকিউ পড়ে নেব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি হিউম্যান রাইটস থেকে যে টপিকটা রয়েছে সেই টপিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা রয়েছে হিউম্যান রাইটস থেকে, জাতিসংঘের চুক্তিপত্র কবে গৃহীত হয়? 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘের যে চুক্তিপত্র রয়েছে সেটা কবে গৃহীত হয়? 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে গৃহীত হয়? 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দ। তো এগুলি ভালোভাবে দেখে নিন। জাতিসংঘের চুক্তিপত্র কবে গৃহীত হয়? 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। অ্যান্ড সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে গৃহীত হয়? 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। এখন আমরা এটা থেকে এমসিকিউ দেখে নিই। তো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হলো মানবাধিকার কি? সার্বজনীন অধিকার, প্রাকৃতিক অধিকার, তারপর রয়েছে অহস্তান্তরযোগ্য অধিকার, নাকি এগুলি সবগুলি? তাহলে কি হবে, মানবাধিকার হলো এগুলি সবগুলি। উপরে যে তিনটা অপশন রয়েছে সবগুলি হলো মানবাধিকার, তাহলে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। 2 নাম্বার রয়েছে জাতিসংঘের চুক্তিপত্র কবে গৃহীত হয়? জাতিসংঘের যে চুক্তিপত্র রয়েছে কবে গৃহীত হয়? আমরা একটু আগে কনসেপ্টটা দেখেছিলাম, এটা হবে অপশন নাম্বার ডি, 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 10ই জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে জাতিসংঘের চুক্তিপত্র গৃহীত হয়। নেক্সট রয়েছে 3 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে গৃহীত হয়? তো সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে গৃহীত হয়? 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। তাহলে বি নাম্বার হলো কারেক্ট আনসার। নেক্সট আবার কনসেপ্ট দেখে নিই আমরা। প্রথমেই রয়েছে কি, প্রথম মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় নেতিবাচক অধিকার সমূহকে। তো প্রথম মানবাধিকার প্রজন্ম বলতে কি বোঝায়? নেতিবাচক অধিকার সমূহ। দ্বিতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় ইতিবাচক অধিকার সমূহ, এবং তৃতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় সমষ্টিগত অধিকার সমূহ বা উন্নয়নের অধিকার। তাহলে এখানে তিনটা রয়েছে। প্রথম মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় নেতিবাচক অধিকার সমূহ, দ্বিতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় ইতিবাচক অধিকার সমূহ, আর তৃতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় সমষ্টিগত অধিকার সমূহ বা উন্নয়নের অধিকার। এই তিনটা ভালোভাবে দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর রয়েছে এখান থেকে এমসিকিউ। প্রথমে রয়েছে কি, প্রথম মানবাধিকার প্রজন্ম বলতে কি বোঝায়? এই যে প্রথমে পড়েছিলাম আমরা কি, নেতিবাচক অধিকার সমূহ। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, নেতিবাচক অধিকার সমূহ। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। নেক্সট রয়েছে দ্বিতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায়। দ্বিতীয় মানবাধিকার প্রজন্ম বলতে কাকে বোঝায়? সেটা হবে কি অপশন নাম্বার বি, ইতিবাচক অধিকার সমূহ। অপশন নাম্বার বি, ইতিবাচক অধিকার সমূহ। আর তৃতীয় মানবাধিকার প্রজন্ম বলতে বোঝায় কি, সমষ্টিগত অধিকার সমূহ বা উন্নয়নের অধিকার সমূহ। তাহলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। নেক্সট রয়েছে মানবাধিকার হটলাইন। এই যে মানবাধিকার হটলাইন, হিউম্যান রাইটস হটলাইন হলো একটি 24 ঘন্টা ফার্সি মাইল। যে মানবাধিকার হটলাইন বা হিউম্যান রাইটস হটলাইনটা কি? এটা হলো 24 ঘন্টা ফার্সি মাইল। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। এই উক্তিটি কে কোন উক্তিটি দিয়েছেন? জে রসু। উক্তিটি কে দিয়েছেন? জে রসু। মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর গৃহীত হয় প্যারিসে। প্যারিসে। ওকে, এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখিনি। মানবাধিকার হটলাইন বা হিউম্যান রাইটস হটলাইন হলো একটি কি, 24 ঘন্টা ফার্সি মাইল। 24 ঘন্টা কি, ফার্সি মাইল। 24 ঘন্টা ফার্সি মাইল হলো কারেক্ট আনসার, মানে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 8 নম্বর, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলা আবদ্ধ। এই উক্তিটি কার? এই উক্তিটি হলো জে রসু, মানে কারেক্ট আনসার অপশন নাম্বার সি, জে রসু।
9 নম্বর, মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর কোথায় গৃহীত হয়? কোথায় গৃহীত হয়? প্যারিসে। কোথায়? প্যারিসে। তাহলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার, প্যারিস। নেক্সট রয়েছে আবার কনসেপ্ট রয়েছে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর প্রায় 501টি ভাষা অনুবাদিত হয়েছে। যে মানবাধিকার সম্পর্কিত যে সর্বজনীন ঘোষণাপত্রটা রয়েছে ইউডিএইচআর, এটি প্রায় কয়টি ভাষা অনুবাদিত হয়েছে? প্রায় 501টি, প্রায় 501টি। মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর এর 2 থেকে 21 নং ধারাসমূহের পৌর ও রাজনৈতিক অধিকার বা প্রথম প্রজন্মের মানবাধিকার সমূহ বর্ণিত হয়েছে। তো কত নম্বর ধারা? 2 থেকে 21। তো এখান থেকে এখন আমরা এমসিকিউ দেখে নিই। 10 নম্বর এমসিকিউ কি রয়েছে? মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর প্রায় কয়টি ভাষায় অনুবাদিত হয়? কয়টি ভাষা? এই যে 501টি। তাহলে অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার, 501টি। তারপর রয়েছে 11 নম্বর, মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর এর কোন ধারায় পৌর ও রাজনৈতিক অধিকার বা প্রথম প্রজন্মের মানবাধিকার সমূহ বর্ণিত হয়েছে? কত নং ধারায় রয়েছে? এই যে 2 থেকে 21 নং ধারায়। অপশন নাম্বার বি, 2 থেকে 21 নং ধারা সমূহে। তো অপশন নাম্বার বি হলো কি কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর নেক্সট রয়েছে আমাদের কাছে মানবাধিকার শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। যে মানবাধিকার যে শব্দটা রয়েছে সেটা প্রথম কোথায় ব্যবহার করা হয়? সেটা সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে প্রথম ব্যবহার করা হয় বিংশ শতাব্দীতে। যে বিংশ শতাব্দীতে মানবাধিকারের শতাব্দী হিসাবে গণ্য করা হয়। বিংশ শতাব্দীতে মানবাধিকারে কি শতাব্দী হিসাবে গণনা করা হয়। 10 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর প্রণয়ন করে। কবে? 10 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখিনি। তো 12 নম্বর এমসিকিউ কি রয়েছে? মানবাধিকার শব্দটি প্রথম ব্যবহার করা হয়, মানবাধিকার যে শব্দটি প্রথম কোথায় ব্যবহার করা হয়? যে অপশন নম্বর এ, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। তাহলে কারেক্ট আনসার কি হবে? যে 12 নম্বর এমসিকিউ কারেক্ট আনসার হবে মানবাধিকার শব্দটি প্রথম ব্যবহার করা হয় অপশন নাম্বার এ, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। অপশন নাম্বার এ, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। যে এখানে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্রে। ওকে, নেক্সট রয়েছে 13 নম্বর, কোন শতাব্দীকে মানবাধিকারের শতাব্দী হিসেবে গণ্য করা হয়? যে কোন শতাব্দীকে মানবাধিকার শতাব্দী হিসেবে গণ্য করা হয়? কি ছিল? এটা হলো বিংশ শতাব্দী, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বিংশ শতাব্দীকে কি বলা হয়? মানবাধিকারের শতাব্দী হিসাবে গণ্য করা হয়। তো সি হলো কারেক্ট আনসার। তারপর রয়েছে 14 নম্বর, কবে, এটা কবে হবে? কবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর প্রণয়ন করে? তাহলে এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখানে যে অপশনগুলি রয়েছে এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 10 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে। এটা হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। যে কবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র ইউডিএইচআর প্রণয়ন করে? 10 ডিসেম্বর 1948 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা 48টি রাষ্ট্রের ভোটের মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কয়টি রাষ্ট্রে? এই যে 48টি রাষ্ট্রের ভোটের মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে। তারপর রয়েছে প্রতি বছর 10 ডিসেম্বর, যে প্রতি বছর 10 ডিসেম্বর তারিখটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে উদযাপন করা হয়। যে যদি বলে যে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করা হয়, কবে করা হয়? যে 10 ডিসেম্বর, প্রতি বছর 10 ডিসেম্বর। ওকে, 10 ডিসেম্বর। ওকে, এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নিই। কি রয়েছে এমসিকিউ? 15 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কয়টি রাষ্ট্রের ভোটের মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে? তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। এই যে এটা ডি হবে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার, 48টি। তাহলে এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 48, 48টি। যে কয়টি রাষ্ট্রের ভোটের মাধ্যমে? 48টি। 60 নম্বর, প্রতি বছর কোন তারিখটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে উদযাপন করা হয়? কবে উদযাপন করা হয়? যে কোন দিনে, প্রতি বছর কোন তারিখে যে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়? সেটা হবে 10 ডিসেম্বর, 10 ডিসেম্বর, মানে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, 10 ডিসেম্বর। নেক্সট রয়েছে
মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্রে 30টি ধারা রয়েছে। মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে? 30টি ধারা রয়েছে। UNICEF এর সম্পূর্ণ রূপটি কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ওকে, এখন এটা থেকে এমসিকিউ দেখিনি। এমসিকিউ কি রয়েছে? প্রথমটায় 70 নম্বর, মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে? এখানে কয়টি ধারা রয়েছে? কি হবে? 30টি। অপশন নাম্বার এ 30টি, 30 হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। 80 নম্বর, UNICEF এর সম্পূর্ণ রূপটি কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড হলো কারেক্ট আনসার, মানে অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। তারপর রয়েছে মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্রে অংশ রয়েছে 4টি। কয়টি রয়েছে? 4টি। জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। কয় বছর? 5 বছর, 5 বছর। ওকে, এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি অংশ রয়েছে? 4টি। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 4টি। কী হবে? অপশন নাম্বার বি হলো কারেক্ট আনসার। তারপর 20 নম্বর, জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। যে অপশন নাম্বার সি হবে কত? 5 বছর। 5 বছর হবে কারেক্ট আনসার, যে তাদের মেয়াদ কত? 5 বছর। নেক্সট রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। যে জাতীয় মানবাধিকার যে কমিশনের যে সভাপতি বা অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের সবাইকেই কে নিয়োগ করেন? সবাইকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন কাকে? যে জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপর রয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল। যে রাজ্য মানবাধিকার কমিশন ও সভাপতি ও অন্যান্য সদস্যদের কে নিয়োগ করেন? সেটা নিয়োগ করেন রাজ্যপাল। কে করেন? রাজ্যপাল। ওকে, রাজ্যপাল। এটা থেকে এমসিকিউ দেখিনি। এমসিকিউর মধ্যে প্রথমে যেটা রয়েছে 21 নম্বর, জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের কে নিয়োগ করেন? সেটা কি হবে? সেটা হবে অপশন নাম্বার ডি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তারপর রয়েছে রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্যদের কে নিয়োগ করেন? সেটা আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, রাজ্যপাল। কে নিয়োগ করেন? রাজ্যপাল। তো দুইটা আমাদের কনফিউজ হবেন না, যে জাতীয় মানবাধিকারের কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর রাজ্য মানবাধিকারের কমিশনের সভাপতি অন্যান্য সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্যপাল। তো দুইটার মধ্যে একদমই কনফিউজ হবে না। এটা হলো জাতীয় মানবাধিকার আর এটা হলো রাজ্য মানবাধিকার। জাতীয় মানবাধিকার হলে রাষ্ট্রপতি আর রাজ্য মানবাধিকার হলে রাজ্যপাল। ওকে, তারপর রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয় একজন সভাপতি আর অন্যান্য 4 জন সদস্য নিয়ে। মানে রাজ্য মানবাধিকার যে কমিশনটা রয়েছে সেটা গঠিত হওয়ার জন্য একজন সভাপতি লাগে আর অন্য 4 জন সদস্য লাগে, 4 জন সদস্য লাগে। মানুষের যে সমস্ত সহজাত বা জন্মগত, তারপর হচ্ছে অলঙ্ঘনীয়, হস্তান্তরযোগ্য ও সর্বজনীন অধিকার বা সুযোগ সুবিধাকে বোঝায়, যেগুলি ব্যক্তি মানুষের মর্যাদা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, সেগুলিকে বলা হয় মানবাধিকার। সেগুলিকে কি বলা হয়? মানবাধিকার বলা হয়। তাহলে এখানে মানবাধিকার কি? মানুষের যে সমস্ত সহজাত জন্মগত বা অলঙ্ঘনীয়, হস্তান্তরযোগ্য ও সর্বজনীন অধিকার বা সুযোগ সুবিধা, এই সবগুলি যে রয়েছে, যেগুলি ব্যক্তির মানুষের মর্যাদা বা ব্যক্তিত্বের বিকাশের জন্য দরকার হয়, অপরিহার্য হয়, সেগুলিকে বলা হয় মানবাধিকার। ওকে, এখন এটা থেকে আমরা এমসিকে রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয় কি রয়েছে? রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয় কি নিয়ে? একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে। একজন সভাপতি ও অন্যান্য 4 জন সদস্য নিয়ে। তার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। তারপর রয়েছে মানুষের যে সমস্ত সহজাত বা জন্মগত, অলঙ্ঘনীয়, হস্তান্তরযোগ্য সর্বজনীন অধিকার বা সুযোগ সুবিধাকে বোঝায়, যেগুলি ব্যক্তি মানুষের মর্যাদা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, সেগুলিকে কি বলা হয়? সেগুলিকে বলা হয় মানবাধিকার। অপশন নাম্বার এ, মানবাধিকার। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে
ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 15 জুন 1215 ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? 15 জুন 1215। দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস এর লেখা চার্লস বেইজ। কার লেখা এটা? চার্লস বেইজ। দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস কার লেখা? চার্লস বেইজ। এখন এটা থেকে আমরা এমসিকিউ দেখে নেব। এমসিকিউর মধ্যে প্রথমে কি রয়েছে? প্রথমে যেটা রয়েছে 25 নম্বর, ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয়? যে ম্যাগনা কার্টা কবে স্বাক্ষরিত হয় সেটা হলো 15 জুন 1215 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি, 15 জুন 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস এর লেখককে, যে আইডিয়া অফ হিউম্যান রাইটসের লেখককে, সেই হলেন চার্লস বেইজ। মানে অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি, চার্লস বেইজ হলো দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটসের লেখক। নেক্সট রয়েছে ভারতের মানবাধিকার সুরক্ষা আইন, দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কার্যকর হয় 28শে নভেম্বর 1993 খ্রিস্টাব্দে। 28শে নভেম্বর 1993 খ্রিস্টাব্দে দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কার্যকর হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন NHRC এই যে 8 জন সদস্য নিয়ে গঠিত হয়। কয়জন সদস্য নিয়ে? 8 জন সদস্য নিয়ে গঠিত হয়। এখন এটা থেকে এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে রয়েছে 27 নম্বর, ভারতের মানবাধিকার সুরক্ষা আইন দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কবে কার্যকর হয়? কবে কার্যকর হয় সেটা কারেক্ট আনসার হলো 28শে নভেম্বর 1993 খ্রিস্টাব্দে। কারেক্ট আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। তারপর রয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন NHRC কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সেটা কি হবে? সেটা হবে 8 জন। যে 8 জন সদস্য নিয়ে, মানে অপশন নাম্বার সি, 8 জন সদস্য নিয়ে গঠিত হয় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন NHRC। কতজন সদস্য নিয়ে? 8 জন সদস্য নিয়ে গঠিত হয়। নেক্সট রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন NHRC এর সভাপতি হবেন একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি হবেন এর সভাপতি। সভাপতি কে হবেন? সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি। তারপর রয়েছে 12 অক্টোবর 1993 জাতীয় মানবাধিকার কমিশন NHRC চালু হয়। কবে? 12 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে জাতীয় মানবাধিকার কমিশন NHRC চালু হয়। এখন এটা থেকে এমসিকিউ দেখে নিই। 29 নম্বর, জাতীয় মানবাধিকার কমিশন NHRC এর সভাপতি হবেন কে? সুপ্রিম কোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি। মানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি হলো কারেক্ট আনসার। 30 নম্বর, কবে জাতীয় মানবাধিকার কমিশন NHRC চালু হয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 12 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে। 12 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। 1966 তারপর রয়েছে 1968 খ্রিস্টাব্দে মানবাধিকারে আন্তর্জাতিক বছর ইন্টারন্যাশনাল ইয়ার ফর হিউম্যান রাইটস হিসাবে ঘোষণা করা হয়। কবে? 1968 খ্রিস্টাব্দে। তারপর UDHR এর 1 নং ধারায় বলা হয়েছে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং অধিকার ও মর্যাদার দিক থেকে সকলেই সমান। যে UDHR এর 1 নং ধারায় কি বলা হয়েছে? যে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন আর প্রত্যেকটা মানুষেরই অধিকার ও মর্যাদার দিক থেকে সকলেই সমান, সবাই ইকুয়াল। এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে রয়েছে কোন খ্রিস্টাব্দকে মানবাধিকারে আন্তর্জাতিক বছর ইন্টারন্যাশনাল ইয়ার ফর হিউম্যান রাইটস 31 ঘোষণা করেন? তো এটা এখানে কারেক্ট আনসার কি হবে? কোন খ্রিস্টাব্দে যেটা ঘোষণা করেন সেটা কি হবে? সেটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, 1968 খ্রিস্টাব্দকে। 1968 খ্রিস্টাব্দ, 1968 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে UDHR এ কোন ধারায় বলা হয়েছে প্রত্যেক মানুষের স্বাধীনভাবে জন্মগ্রহণ করে এবং অধিকার ও মর্যাদার দিক থেকে সকলেই সমান? কত নং ধারায়? 1 নং ধারায়। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, 1 নং ধারায়। তারপর রয়েছে কি ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটসের ঘোষণা হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। তাহলে ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটসের ঘোষণা কবে হয়েছিল? 1993। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান রাইটস ঘোষণা হয়েছিল
1968। তাহলে ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল কবে? 1993। অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান রাইটস সেটা ঘোষণা হয়েছিল 1968। ওকে, 33 নম্বর, ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটসের ঘোষণা কবে হয়েছিল? যে ওয়ার্ল্ড কনফারেন্স অন হিউম্যান রাইটস এর ঘোষণা কবে হয়েছিল? এর ঘোষণা হয়েছিল 1993, অপশন নাম্বার সি 1993। 34 নম্বর, ইন্টারন্যাশনাল কনফারেন্সের অন হিউম্যান রাইটস এর ঘোষণা কবে হয়েছিল? সেটা কারেক্ট আনসার কী হবে? সেটা হবে 1968। 1968 অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, 1968। তারপর রয়েছে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয় কবে? 8ই মার্চ। কবে? 8ই মার্চ। ভারতে প্রথম মহিলা শিক্ষিকার নাম হলো সাবিত্রীবাই ফুলে। যে ভারতের প্রথম মহিলা শিক্ষিকার নাম কি? সেটা হলো সাবিত্রীবাই ফুলে। এটা থেকে এখন এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কখন উদযাপিত হয়? যে আন্তর্জাতিক যে নারী দিবস সেটা কবে উদযাপিত হয়? সেটা হলো 8ই মার্চ। অপশন নাম্বার ডি 8ই মার্চ। তো অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 36 নম্বর, ভারতের প্রথম মহিলা শিক্ষিকার নাম কি? সেটা কি হবে? সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে হবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এর মতে স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব হলো অধিকারের অন্তরাত্মা। অধিকারে কি? অন্তরাত্মা। তারপর রয়েছে রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মাধ্যমেই রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করা যায়, এ কথা বলেছেন অধ্যাপক হ্যারল্ড লাস্কি। এ কথা কে বলেছেন? অধ্যাপক হ্যারল্ড লাস্কি। এখন এটা থেকে এমসিকিউ দেখে নিই। এমসিকিউর মধ্যে প্রথমেই রয়েছে 37 নম্বর, কার মতে স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব হলো অধিকারের অন্তরাত্মা? কে বলেছেন? সেটা কে বলেছেন? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। তারপর রয়েছে 38, রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মাধ্যমেই রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করা যায়, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন অধ্যাপক হ্যারল্ড লাস্কি। অপশন নাম্বার ডি হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি, অধ্যাপক হ্যারল্ড লাস্কি। নেক্সট রয়েছে নিচের কে স্বাভাবিক অধিকারের প্রবক্তা? নিচের কে স্বাভাবিক অধিকারের প্রবক্তা? কি কি রয়েছে? টমাস হব ও স্পেন্সার, জন লক ও গিডিংস, জে রসু ও মেরিটেন এবং এদের সবাই। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এদের সবাই। এদের সবাই হলো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। 40 নম্বর, লকের মতে নিচের কোনটি মানুষের স্বাভাবিক অধিকার? যে লকের মতে, লকের মতে নিচের কোনটি মানুষের স্বাভাবিক অধিকার? সেটি কি হবে? কি কি রয়েছে? স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, জীবনের অধিকার, এগুলি সবগুলি। তাহলে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। কারেক্ট আনসার অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। তারপর রয়েছে টমাস পেইনের মতে নিচের কোনটি ব্যক্তির স্বাভাবিক অধিকারের অন্তর্গত? যে টমাস পেইনের মতে নিচের কোনটি ব্যক্তির স্বাভাবিক অধিকারের অন্তর্গত? কি কি রয়েছে? নিরাপত্তার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার এবং অত্যাচার প্রতিরোধের অধিকার, নাকি এগুলি সবগুলি? তাহলে এখানেও কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে সমাজের বিরুদ্ধাচরণ করে আমি কোনো অধিকার ভোগ করতে পারি না, এ কথা বলেছেন অধ্যাপক হ্যারল্ড লাস্কি। এ কথা কে বলেছেন? অধ্যাপক হ্যারল্ড লাস্কি। রাষ্ট্র অধিকারের সৃষ্টি করে না, স্বীকৃতি দেয় মাত্র, উক্তিটি অধ্যাপক হ্যারল্ড লাস্কির। উক্তিটি কার? অধ্যাপক হ্যারল্ড লাস্কি। এটা থেকে এখন এমসিকিউ দেখিনি। এমসিকিউর মধ্যে রয়েছে সমাজের বিরুদ্ধাচরণ করে আমি কোনো অধিকার ভোগ করতে পারি না, একথা কে বলেছেন? একথা বলেছেন অধ্যাপক হ্যারল্ড লাস্কি। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার। তারপর রয়েছে রাষ্ট্রের অধিকারের সৃষ্টি করে না, স্বীকৃতি দেয় মাত্র, উক্তিটি কার? উক্তিটি হলো অধ্যাপক হ্যারল্ড লাস্কি। কারেক্ট আনসার অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার, অধ্যাপক হ্যারল্ড লাস্কি। তারপর রয়েছে মানবাধিকারকে মনুষ্য প্রজাতির অধিকার বলেছেন উপেন্দ্র বক্সী। যে মানবাধিকারকে মনুষ্য প্রজাতির অধিকার, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন উপেন্দ্র বক্সী। টমাস পেইন স্বাভাবিক অধিকারকে সর্বপ্রথম নাগরিক অধিকারের ভিত্তি বলেছেন। টমাস পেইন কি স্বাভাবিক অধিকারকে সর্বপ্রথম নাগরিক অধিকারের ভিত্তি বলেছেন। এমসিকিউর মধ্যে রয়েছে কি
এমসিকিউর মধ্যে রয়েছে মানবাধিকারকে মনুষ্য প্রজাতির অধিকার কে বলেছেন? কে বলেছেন? উপেন্দ্র বক্সী। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, উপেন্দ্র বক্সী। কারেক্ট আনসার অপশন নাম্বার এ। 45 নম্বর রয়েছে কে স্বাভাবিক অধিকারকে সর্বপ্রথম নাগরিক অধিকারের ভিত্তি বলেছেন? কে যে স্বাভাবিক অধিকারকে সর্বপ্রথম নাগরিক অধিকারের ভিত্তি বলেছেন সেটা কি হবে? টমাস পেইন। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। টমাস পেইন হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি, টমাস পেইন। তো এখান থেকে আমরা কনসেপ্ট প্লাস এমসিকিউ দেখে নিলাম, 45 এমসিকিউস। এখন আমরা আরও কিছু আলোচনা দেখে নিই, সেগুলো আমরা ভালোভাবে বুঝে নিই। তো এটার মধ্যে কি রয়েছে? এই যে আলোচনার মধ্যে পৃথিবীর সকল মানুষ কতগুলি স্বাভাবিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। যে পৃথিবীর সকল মানুষের কি কতগুলি স্বাভাবিক অধিকার নিয়ে কি তারা জন্মগ্রহণ করেন। এই অধিকারগুলি প্রাকৃতিক ও সহজাত। মানুষের জীবনের সঙ্গে এদের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। কি মানুষের জীবনের সঙ্গে কি এদের অবিচ্ছেদ্য সম্পর্ক কি বিদ্যমান? এই অধিকার থেকে বঞ্চিত করলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়, মানবতা লঙ্ঘিত হয় এবং মানুষ মানুষের মতো বাঁচতে পারে না। যে মানুষের কি পৃথিবীর মধ্যে সকল মানুষ, প্রত্যেকটা মানুষের কতগুলি স্বাভাবিক অধিকার থাকে, এই অধিকারগুলি নিয়ে জন্মগ্রহণ করেন। আর এই অধিকারগুলি প্রাকৃতিক ও সহজাত, যে এগুলি প্রত্যেকটা মানুষের সাথেই থাকে। আর এগুলি কি এগুলি প্রত্যেকটা মানে মানুষের লাইফের প্রত্যেকটা জিনিসের সাথে কি প্রত্যেকটা কিছুর সাথে লিঙ্ক আছে। আর এইগুলি এই অধিকারগুলি যে রয়েছে, এই অধিকারগুলি থেকে যদি কোনো মানুষকে বঞ্চিত করা হয়, এই অধিকারগুলি যদি কোনো মানুষকে দেওয়া না হয়, তাদের থেকে বঞ্চিত করা হয়, তাহলে কি হয়? মানুষ মানুষের মতো বাঁচতে পারে না, তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে না। মানব জাতির সদস্য হয়ে পৃথিবীর সকল মানুষ নিজের অস্তিত্ব রক্ষা ও অগ্রগতি অন্যতম শর্ত হিসাবে এই অধিকারগুলিকে নিরবিচ্ছিন্নভাবে ভোগ করার অধিকারী। যে প্রত্যেকটা মানুষই কি মানব জাতির মধ্যে প্রত্যেকটা সদস্যরই পৃথিবী সকল রকম মানে তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য বা অগ্রগতির জন্য তারা কি করেন? তারা এগুলি ভোগ করার জন্য মানে প্রত্যেকটা অধিকারী তারা ভোগ করার জন্য তাদের অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষই সমান। তো এই পৃথিবীর মধ্যে যত মানব জাতির যে যত সদস্য রয়েছে, এই সবগুলি কি সবাই তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য বা তার অগ্রগতির জন্য কি করে? অগ্রগতির জন্য যে অন্যতম শর্ত হিসাবে অধিকারগুলি নির্বিচ্ছিন্নভাবে তারা ভোগ করে অধিকারী। এগুলি হলো কি সবগুলি হলো মানবাধিকার। সবগুলিকে কি বলা হয়? মানবাধিকার, মানে হিউম্যান রাইটস, যে মানুষের যে অধিকার রয়েছে। বেসিক্যালি এখানে কি বলেছে? মানুষ এই পৃথিবীর সকল মানুষের কিছু স্বাভাবিক অধিকার রয়েছে যেগুলি নিয়ে তারা জন্মগ্রহণ করেন। আর এগুলি প্রাকৃতিক ও সহজাত। আর এই অধিকার থেকে যদি কোনো মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে তারা কি মানুষের মতন তারা বাঁচতে পারবে না, তাদের অধিকার থেকে তাদের আলাদা করা ঠিক না। তো এই প্রত্যেকটা মানুষই সমান। তো প্রত্যেকটা মানুষই তাদের নিজের অধিকারগুলি রক্ষার জন্য নিজের অধিকারগুলি রক্ষা করা দরকার, তার অগ্রগতির জন্য রক্ষা করা দরকার। প্রত্যেকটা মানুষেরই কি নিজের অধিকার নিয়ে ভোগ করা দরকার। প্রত্যেকটা মানুষের নিজের অধিকার ভোগ করার অধিকার রয়েছে। আর এই সব কিছুকে বলা হয় কি? মানবাধিকার, হিউম্যান রাইটস। অন্যভাবে বলা যায় মানবাধিকার বলতে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি সাহায্যে মানুষ তার সহজাত গুণাবলী এবং বুদ্ধি পরিপূর্ণ বিকাশ ঘটাতে এবং অন্যান্য প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়। মানুষের মর্যাদা রক্ষা, মানবাধিকার স্বাধীনতা ও সাম্যকে সুরক্ষিত করা এবং সকল প্রকার বৈষম্য অবসানে সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো কি? মানবাধিকার। তো এই মানবাধিকারটা কি? যে হিউম্যান রাইটস প্রত্যেকটা পৃথিবীর সকল মানুষেরই তাদের নিজস্ব অধিকার থাকে। তাদের যে অধিকারগুলি থাকে, তাদের এই অধিকারগুলি রক্ষা করার জন্য, তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য বা অগ্রগতির জন্য, ডেভেলপের জন্য প্রত্যেকটা মানুষেরই যার কাজ করতে হয়, নিজের অধিকার রক্ষা করতে হয়, সুরক্ষিত করতে হয় তার অধিকারের জন্য। আর এই সব কিছু যে রয়েছে সবগুলিকে বলা হয় কি? মানবাধিকার, মানে হিউম্যান রাইটস, মানে মানুষের যে অধিকারগুলি রয়েছে সেগুলি। তো এখানে তার ইন্ট্রোডাকশনটা ছিল হিউম্যান রাইটস বা মানবাধিকার যে রয়েছে সেটার ইন্ট্রোডাকশনটা ছিল এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর রয়েছে নেক্সট রয়েছে কি? 1948 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর, যে 1948 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের ইউএনও সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত বিশ্বজননী ঘোষণাপত্র গৃহীত হয়। যে সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত বিশ্বজননী ঘোষণাপত্র গৃহীত হয়, কবে গৃহীত হয়? 1948 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের যে ইউএনওতে সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই ঘোষণাপত্রে 30 ধারায় বিভিন্ন মানবাধিকার উল্লেখ আছে। যে ঘোষণাপত্রের মধ্যে 30 নং যে ধারা রয়েছে তার মধ্যে বিভিন্ন মানবাধিকারে মানে বিভিন্ন হিউম্যান রাইটস নিয়ে সেই বিষয়টা উল্লেখ করা রয়েছে, বিভিন্ন হিউম্যান রাইটস।
ভারত সরকার 1993 খ্রিস্টাব্দে মানবাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেন। যে ভারত সরকার, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট 1993 খ্রিস্টাব্দে মানবাধিকার বা হিউম্যান রাইটস তার যে সংরক্ষণ নিয়ে, মানবাধিকার সংরক্ষণ নিয়ে যে কিছু আইন প্রণয়ন করেন। সেই আইন বলা হয় মানবাধিকার হলো শাসনতন্ত্রের স্বীকৃতি বা আন্তর্জাতিক অঙ্গীকার পত্রের অন্তর্ভুক্ত এবং বিচারালয় কর্তৃক বলবৎযোগ্য ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সম্পর্কিত অধিকার সমূহ। যেখানে কি বলেছে, 1948 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর কি করেছে, রাষ্ট্রসংঘের ইউএনও সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত যে বিশ্বজনিত ঘোষণাপত্র রয়েছে সেগুলি গৃহীত করা হয়েছে। আর ঘোষণাপত্রের মধ্যে 30 নং ধারায় বিভিন্ন মানবাধিকারের বিভিন্ন হিউম্যান রাইটস নিয়ে উল্লেখ রয়েছে। আর ভারত সরকার 1993 খ্রিস্টাব্দে মানবাধিকার সংরক্ষণ নিয়ে যে হিউম্যান রাইটস কীভাবে সংরক্ষণ করবেন সেই আইন প্রণয়ন করেন। আর সেই আইনের মধ্যে বলেছেন কি, সেই আইনের মধ্যেই বলেছেন মানবাধিকার হলো শাসনতন্ত্রের স্বীকৃতি বা আন্তর্জাতিক অঙ্গীকার পত্রের অন্তর্ভুক্ত এবং বিচারালয় কর্তৃক বলবৎযোগ্য ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সম্পর্কে অধিকার সমূহ। ওকে, নেক্সট রয়েছে রাষ্ট্রসংঘ ও মানবাধিকার। রাষ্ট্রসংঘ ও মানবাধিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, মানে 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য 1945 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর যে সান ফ্রান্সিসকো সম্মেলনে ও আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘে ইউএনও বা ইউনাইটেড নেশনাল অর্গানাইজেশনে প্রতিষ্ঠিত হয়। ইউএনও ফুল ফর্ম ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এতে একটি প্রস্তাবনা সহ 111টি ধারা আছে। এতে কি একটি প্রস্তাবনা রয়েছে, একটি প্রস্তাবনা, আর তার সাথে 111টি ধারাও রয়েছে। সকল মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পৌর ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিতের জন্য মানবাধিকার সংরক্ষণ আইন নিম্নলিখিত অধিকারগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে। তো রাষ্ট্রসংঘ ও মানবাধিকারের মধ্যে কি বলেছেন, এখানে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তো এখানে রাষ্ট্রসংঘ মানবাধিকারের মধ্যে কি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে সময়টা রয়েছে, যে 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যে, তার মধ্যে পৃথিবীতে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর এই যে সান ফ্রান্সিসকো সম্মেলনে, এই সম্মেলনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়, বা ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। আর তার মধ্যে একটি প্রস্তাবনা আর 111টি ধারা রয়েছে। আর সকল মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পৌর ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিতের জন্য মানবাধিকার বা হিউম্যান রাইটস সংরক্ষণে আইনের জন্য নিম্নলিখিত কিছু অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেগুলি কী কী আমরা একটা একটা করে সবগুলি দেখে নিই, যে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যে নিম্নলিখিত কিছু আইন রয়েছে, কিছু অধিকার রয়েছে, কিছু হিউম্যান রাইটস রয়েছে যার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলি কি আমরা এখন দেখে নিই। সেগুলি হলো, প্রথমে কি রয়েছে, ব্যক্তি মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার। ব্যক্তি মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার, তার উপর কি, এটা একটা কি হিউম্যান রাইটস, তার উপর এটা একটা রাইটস, এই রাইটসের উপর গুরুত্ব আরোপ করেছেন ব্যক্তি মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার। তারপর রয়েছে আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার। আইনের দৃষ্টিতে কি সাম্যের অধিকার, যে আইনের চোখে সবাই ইকুয়াল, সবাই সমান, আইনের কাছে সবাই সমান, কেউ ছোট কেউ বড় না, আইনের চোখে সবাই সমান। বিনা বিচারে গ্রেপ্তার ও আটকের হাত থেকে অব্যাহতির অধিকার। বিনা বিচারে কি গ্রেপ্তার ও আটকের হাত থেকে অব্যাহতির অধিকার। ন্যায় বিচারের অধিকার, তারপর কি আরেকটা অধিকার কি রয়েছে, ন্যায় বিচারের অধিকার। তারপর রয়েছে দাসপ্রথা থেকে মুক্তির অধিকার, দাসপ্রথা থেকে মুক্তির অধিকার। সামাজিক নিরাপত্তার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার। কর্মের অধিকার, ভোটাধিকার মানে ভোট দেওয়ার অধিকার। শাসন কার্যে অংশগ্রহণের অধিকার। শিক্ষার অধিকার। সাংস্কৃতিক অধিকার। কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি সম্মত পরিবেশ ও ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। এই হলো কিছু অধিকার রয়েছে, যে অধিকারগুলি কি তার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। হিউম্যান রাইটস কিছু অধিকার রয়েছে, মানবাধিকারের যে কিছু অধিকার রয়েছে এইগুলির উপর গুরুত্ব আরোপ করেছে।
ওকে, এগুলো আবার একবার দেখে নিই। কী কী অধিকার রয়েছে? ব্যক্তি মানুষের জীবন ও নিরাপত্তার অধিকার রয়েছে, আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার, বিনা বিচারে গ্রেপ্তার ও আটকের হাত থেকে অব্যাহতির অধিকার, তারপর হচ্ছে ন্যায় বিচারের অধিকার, দাসপ্রথা থেকে মুক্তির অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, তারপর হচ্ছে কর্মের অধিকার, ভোটাধিকার, শাসন কার্যে অংশগ্রহণের অধিকার, শিক্ষার অধিকার, সাংস্কৃতিক অধিকার এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি সম্মত পরিবেশ এবং ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। এই হলো কিছু অধিকার যার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তো এগুলি ভালোভাবে দেখে নেবেন, এগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর রয়েছে, তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ অধিকারগুলি যেগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম। আশা করি এগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজ আমরা দেখে নিলাম। তো আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম হিউম্যান রাইটস নিয়ে। আজকে আমরা পড়লাম হিউম্যান রাইটস নিয়ে। হিউম্যান রাইটস থেকে যে টপিকটা রয়েছে মানে মানবাধিকার, এই টপিকটা আমরা ভালোভাবে দেখে নিলাম। আর এটা থেকে আমরা প্রথমে কি পড়লাম? কনসেপ্ট প্লাস এমসিকিউ। কনসেপ্ট প্লাস এমসিকিউ ভালোভাবে দেখে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কনসেপ্ট প্লাস এমসিকিউ সবটাই ভালোভাবে বুঝে নিলাম। আর হিউম্যান রাইটস যে টপিকটা রয়েছে সেটা আশা করি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। এখন এই টপিকটা থেকে আমাদের মক টেস্ট হবে। কি হবে? মক টেস্ট হবে। আমাদের যে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ রয়েছে সেটার মধ্যে আমাদের প্রতিনিয়ত মক টেস্ট হয়ে থাকে। সেটার মধ্যে এখন হিউম্যান রাইটস থেকে আমাদের মক টেস্ট হবে। তো আপনারা এই মক টেস্টটা দিতে পারেন। যারা গ্রুপে আছেন তারা জানেন কীভাবে মক টেস্টটা দিতে হয়। যারা এখনও গ্রুপে নেই তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যান এবং প্রতিনিয়ত আপনারা মক টেস্ট দিতে পারবেন। মক টেস্টটা দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিজেদের যাচাই করতে পারবেন কতটুকু আপনারা প্রিপেয়ার হয়েছেন। আমরা একটা টপিক শেষ করে তার থেকে আমরা মক টেস্ট নিই, সেটা দিলে আপনারা বুঝতে পারবেন। আর এখন হলো আমাদের নোটের বিষয়টা, যার জন্য আপনারা অনেকেই কল করেছেন। নোটের বিষয়টা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেও বলা হয়েছে, আগের ভিডিওগুলিতে আমি আবারও বলে দিচ্ছি। আমাদের সাকসেস মাস্টার পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আপডেটেড নোটস টেট 2 এর। নতুন আপডেটেড নোটস নিয়ে এসেছি আমরা টেট 2 এর, যেটা আমাদের সাকসেস মাস্টারের এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে। আমাদের এই স্পেশাল নোটসটা, আমাদের যে নোটসটা রয়েছে টেট 2 এর আপডেটেড নোটসটা, এই নোটের প্রাইসটা হলো 3000 টাকা। নোটের প্রাইসটা কত? 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে আপনারা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন। সায়েন্সের নোটসটাও পেয়ে যাবেন, আর্টসেরটাও পেয়ে যাবেন। যার দরকার আর্টসেরটা নিন, যার দরকার সায়েন্সেরটা আপনারা নিতে পারেন। প্রত্যেকটা সাবজেক্টের নোটস রয়েছে আমাদের কাছে এবং কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে। সুন্দরভাবে প্রথমে কনসেপ্ট রয়েছে, তারপরে এমসিকিউ রয়েছে। আপনারা নোটসটা দেখলেই বুঝতে পারবেন। যারা নোটসটা নিতে আসবেন তারা আসলেই যে নোটসটা নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না। আপনারা আসুন, নোটসটা দেখুন, যদি ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারবেন। আর আমাদের যে নোটসটা রয়েছে সেটা আমাদের থেকে ডাইরেক্টলি নিলে এই 3000 টাকার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ নোটসটা পেয়ে যাবেন, যেটা একদম সিলেবাস ওয়াইজ সিস্টেমেটিকভাবে দেওয়া আছে। আর তার সাথে পেয়ে যাবেন আপনারা স্পেশাল মক টেস্ট। তার সাথে পেয়ে যাবেন কি আপনারা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবেন আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নিলে। যারা এখন আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবেন তারা পেয়ে যাবেন এই 3000 টাকার মধ্যে আমাদের সম্পূর্ণ নোটস, আর তার সাথে পেয়ে যাবেন স্পেশাল মক টেস্ট। যে মক টেস্টটা আমাদের 20 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা আগে নোটস নিয়েছেন তাদের তো 20 তারিখ থেকে আপনারা মক টেস্টটা দিচ্ছেনই, স্পেশাল মক টেস্টটা। আর যারা এখনও নোটস নেননি তারা আমাদের থেকে তাড়াতাড়ি নোটসটা নিয়ে যান, তাহলে আপনারা মক টেস্টগুলি দিতে পারবেন। আর যেই মক টেস্টগুলো আগে চলে গেছে এগুলি তো আপনারা দিতে পারবেন না, যেহেতু 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তার জন্য আপনারা চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার নোটসটা নিয়ে যেতে, তাহলে আপনারা মক টেস্টটা দিতে পারবেন। আর আমাদের এই স্পেশাল মক টেস্টের মধ্যে যে আমাদের টেট 2 যে সিলেবাসটা রয়েছে তার সম্পূর্ণটাই কমপ্লিট করা হবে। সম্পূর্ণটাই এই মক টেস্টের থ্রু কমপ্লিট করা হবে। সিলেবাসের মধ্যে যা কিছু রয়েছে সবগুলি কমপ্লিট করা হবে। তো আপনারা যারা এখনও নোটস নেননি আপনারা নোটসটা নিতে পারেন। আর নোটসটা আপনারা এসে দেখতে পারেন আমাদের কোচিং সেন্টারে। যদি ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারেন। আর আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডসের সাথে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগছে কি না এবং কীভাবে আমরা কোন বিষয়টা আমরা নিয়ে আসবো। আপনাদের নিড অনুযায়ী আমরা ক্লাস নিয়ে আসবো। আপনার কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো কমেন্ট করে জানাবেন ক্লাসগুলি ভালো লাগছে কি না এবং কোন বিষয়টা নেক্সট কোন বিষয়টা আপনারা পড়তে চান এবং কোন বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের অনুযায়ী আমরা ক্লাস নিয়ে আসব। আর যদি আপনাদের কাছে আমাদের এই চ্যানেলটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করতে পারেন 6009340523 নম্বরে। এই নম্বরে কল করতে পারেন, আদারওয়াইজ মেসেজ করতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।